নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘরে আবার চলে এলাম। আমি মিঠি আপনাদের জন্য নিয়ে কালো বেড়াল সাদা বেড়ালের শেষ পর্ব। বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের যদি কোনো রকম পরিবর্তন দরকার হয় বা কোনো জায়গায় যদি আপনাদের অসঙ্গতি মনে হয়, আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা সেটা পরিবর্তন করার চেষ্টা করব। আর কি ধরনের গল্প বা উপন্যাস আপনারা আবার শুনতে চাইছেন, কি ভালো লাগছে আপনাদের শুনতে, যদি একটু প্লিজ শেয়ার করেন, তাহলে আমরা সেই ধরনের গল্প বা উপন্যাস পড়ে শোনাবার চেষ্টা করব। খুব ভালো থাকবেন। আর দেখা যাক গোপীনাথ বাসুর জন্য কি অপেক্ষা করে আছে শেষে। শেষ পর্বে আমরা দেখেছি যে সোনালীর সঙ্গে একটা খুব সুন্দর ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়েছে গোপীনাথের। তারা আবার মিলেমিশে গেছে। আর এদিকে মনোজ আর রোজমেরি গোপীনাথকে নিজেদের ব্যবসায়িক কাজে লাগাবার জন্য ছুটে এসেছে সুব্রতকে নিয়ে গোপীনাথের ফ্ল্যাটে। প্রলোভন দিচ্ছে গোপীনাথের নিরাপত্তা। আর অন্তত দুটো মাফিয়া সংগঠন গোপীনাথকে হত্যা করার জন্য লেগে রয়েছে পেছনে। শেষ পর্যন্ত কি হয় এই উৎকণ্ঠা নিয়ে চলুন শেষ করি এই উপন্যাসের শেষ পর্ব। নীল মারুতির অভাব নেই কলকাতায়। বাড়ির সামনে রাস্তায় এসে মনোজ আর সুব্রত একটু হাঁটতেই একটা নীল রঙের মারুতি দেখতে পেল। লক্ষ্য করলো ভেতরে কেউ নেই। এটাই কি সুব্রত? আমি শিওর নই স্যার, নম্বর প্লেটটা তো দেখা হয়নি। তাহলে? সুব্রত গাড়ির বনেটে হাত রেখে তাপ অনুভব করে ঘাড় নেড়ে বলল, এটা নয়। কি করে জানলে? এটা হলে বনেটটা গরম থাকতো, এটার বনেট ঠান্ডা, তার মানে অনেকক্ষণ পার্ক করা আছে। কোয়াইট ইন্টেলিজেন্ট ডিডাকশন। চলো আর একটু এগিয়ে দেখি। তারা আরো একটু এগোতেই একটা মোড় পড়ল। ডান ধারে আরো একটা সরু রাস্তা। সুব্রত থমকে বলল, স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। ওই যে ডান ধারে একটু ভেতরে একটা নীল মারুতি পার্ক করে রাখা। এটাই যে, কি করে বুঝলে? বনেটের উপর বড় করে একটা 2 লেখা আছে, চারধারে একটা সার্কেল। সম্ভবত কোনো মোটর র্যালিতে পার্টিসিপেট করেছিল। মনে হচ্ছে ওভারহেড মিরারে এটাই দেখেছি, কিন্তু সঠিক মনে পড়ছিল না। গুড গুড, চলো লেট আস চেক। ড্রাইভার তার সিটে বসে আছে, দেখতে পাচ্ছেন? বসে খবরের কাগজ পড়ছে। মনোজ ভ্রু কুচকে বলল, চলো লেট আস টক টু হিম। কি বলবেন? জিজ্ঞাসা করবো কার গাড়ি, এখানে কি করছে? এসব প্রশ্ন করার অধিকার কি আমাদের আছে স্যার? হি মে রিয়্যাক্ট। মনোজ হঠাৎ সংবিত ফিরে পেয়ে বলল, তাই তো, তাহলে কি করে যায়? লাইসেন্স নাম্বারটা মুখস্থ করে নিয়েছি, গাড়িটা কার তা হয়তো ট্রেস করা যাবে। কিভাবে? আমার এক আত্মীয় পুলিশে কাজ করেন, বিগ শট। তাহলে কি আমরা ফিরে যাব সুব্রত? না স্যার, ড্রাইভারকে একটু ক্রস করাই যেতে পারে, জবাব না দিলেও ক্ষতি নেই, মতলবটা তো বোঝা যাবে। মনোজ একটু দ্বিধা করছিল, কিন্তু সুব্রত বেশ গটগট করে এগিয়ে গেল দেখে সেও এগোল। ড্রাইভারের জানলায় উঁকি দিয়ে সুব্রত হাসি মুখে বলল, গাড়িটা কি আপনার? ড্রাইভার বেশ একজন শক্তপোক্ত লোক, চোখের দৃষ্টি কঠিন ও স্থির, মোটা গোঁফ, হাতে লোহার বালা, হাস্যহীন মুখ, বয়স 35-36 হবে। একটু অবাঙালি টানে বলল, কেন, কি দরকার? আপনি আমাদের ফলো করে এখানে এসেছেন, কেন তা জানতে পারি? লোকটা খবরের কাগজটা পাশে রেখে বলল, কে কাকে ফলো করেছে, ঝামেলা পাকাতে চান নাকি? ঝামেলা তো আপনিই পাকিয়ে তুলেছেন মশাই, আপনি কি জানেন যে আপনাকে পুলিশে দেওয়া যায়? লোকটা ঠান্ডা গলায় বলল, এটা আপনার বাবার রাস্তা, হাল্লা মাচালে না বহুত ঝঞ্ঝাট হয়ে যাবে, কেটে পড়ুন। ফলো টলো আমি কিছু করিনি, আপনাকে চিনিও না, যান যান ভাগুন। মনোজ একটু পিছনে দাঁড়িয়েছিল। সে একটু ভাবের জগতের মানুষ, বিজ্ঞান চিন্তা তার বাস্তববোধকে
অনেকখানি খেয়ে ফেলেছে। তবু কর্তব্য বোধ বসে সে এবার এগিয়ে এসে বলল, গাড়িটা কার? লোকটা মনোজের দিকে তাকিয়ে বলল, তা দিয়ে আপনার কি দরকার? বলবেন না? কেন বলবো? আপনারা তো ক্রিমিনাল। ক্রিমিনাল বলে লোকটা আচমকা দরজাটা খুলে ফেলল এবং দরজার ধাক্কাতেই মনোজকে ছিটকে ফেলে নেমে এলো গাড়ি থেকে। নামতে বোঝা গেল লোকটা প্রায় 6 ফুট লম্বা, চওড়া কাঁধ এবং মোটা কবজি। বেরিয়ে এসেই মনোজকে একটা লাথি কষিয়ে সুব্রতকে ধরে ফেললো জামার বুকের কাছটায়। তারপর বা হাতে চটাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলল, সালা মামদু বাচি চেগা বাউনি। মনোজ দরজায় ধাক্কা আর লাথি দুটোতেই অকর্মণ্য হয়ে পড়েছিল। জীবনে এরকম মার সে কখনো খায়নি। ভোম্বলের মতো পথেই বসে সে হাঁ করে সুব্রতর মার খাওয়া দেখছিল। লোকটার সঙ্গে গায়ের জোরে সুব্রতর এটে ওঠার কথা নয়। এক আধবার হাত পা চালানোর চেষ্টা করেও একটা চড় খেয়ে সেও নেতিয়ে পড়ল। ভাগ সালা, চুহা কোথাকার। মনোজ উঠে দাঁড়াল। সুব্রত পড়েনি, কিন্তু বমকে গেছে খুব। মনোজ বলল, এনাফ ইজ এনাফ সুব্রত, লেট আস কুইট। ইয়েস স্যার। লোকটা জ্বলন্ত দৃষ্টিতে তাদের দিকে চেয়েছিল, যেন খেয়ে ফেলবে। এর মধ্যে আর বেশিক্ষণ সময় কাটানোটা যে উচিত হবে না সেটা বুঝে দুজনেই যখন পৃষ্ঠ প্রদর্শন করতে যাচ্ছে তখন একটা নাটকীয় ঘটনা ঘটল। গলির মুখ থেকে একটা লোক এগিয়ে এলো, বেশ লম্বা চওড়া চেহারা। এসে তাদের অগ্রাহ্য করে সোজা এসে ড্রাইভারটাকে চুলের মুঠি ধরে একটা ঝাঁকুনি দিল। তারপর ডান হাতে বিদ্যুৎ চমকের মতো একটা ঘুষি মারল তার চোয়ালে। পরম তৃপ্তিতে সেই দৃশ্যটা দেখে মনোজ বলে উঠল, বাহ, চমৎকার মিস্টার দত্ত, এতক্ষণ যে কোথায় ছিলেন? ড্রাইভারের অচৈতন্য দেহটাকে বনেটের ওপর উপুর করে ফেলে মুখে এক রাশ বিরক্তি নিয়ে তাদের দিকে তাকালো সুধাকর। তারপর বলল, কে আপনাদের অ্যাডভেঞ্চারটা করতে বলেছে বলুন তো? কাজের কাজ তো কিছু হলো না, উপরন্ত ভন্ডুল হয়ে গেল আমার প্ল্যান। থতমত খেয়ে মনোজ বলল, এই লোকটা আমাদের ফলো করছিল মিস্টার দত্ত। সেটা আমি জানি। এ লোকটা আজ্ঞাবাহ মাত্র, তার বেশি কিছু নয়। কি যে সব কাণ্ড করেন। মনোজ অপ্রতিভ হয়ে বলে, আগে আমরা তো জানতাম না, হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে আর কি। কিন্তু কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা গুরুতর। সুব্রত বাবু, ড্রাইভারের সিটের দরজাটা খুলুন, ভিড় জমে যাচ্ছে। এফেক্টটাকে মিনিমাইজ করতে হবে। বাস্তবিকই ভিড় জমে যাচ্ছিল। অন্তত গোটা 10-12 লোক দাঁড়িয়ে গেছে। 2-4 জন এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে দাদা, কি হয়েছে? ছিনতাই পার্টি নাকি? ডাকাতির কেস নাকি? আপনারা কি সাদা পোশাকের পুলিশ নাকি মশাই? সুধাকর অবশ্য এসব প্রশ্নের জবাব দিল না। ড্রাইভারের সিটে হতচৈতন্য লোকটাকে বসিয়ে দিল। লোকটা ঘাড় লটকে কেতরে রইল। সুধাকর মনোজের দিকে চেয়ে বলল, এ গাড়ির আসল সওয়ারি কি আর আসবে এখন? কাণ্ড দেখে সরে পড়েছে। কিন্তু লাইসেন্স নম্বর? এই না হলে বুদ্ধি। লাইসেন্স নম্বর ধরে ক্রিমিনালদের খুঁজে বের করা যায় কখনো? হয়তো দেখা যাবে গাড়িটা হয় চোরাই, না হয় ভাড়া করা। যাকে যা ঘটে গেছে গেছে, ওর জন্য আর ভেবে লাভ নেই। লেট আস ক্লিয়ার আউট। সেই ভালো, নইলে পুলিশের হুজ্জুতি হতে পারে বলে মনোজ সুধাকরের পিছু নিল, সঙ্গে সুব্রত। মিস্টার দত্ত, আপনি কোথা থেকে এসে উদয় হলেন বলুন তো? কোন সময় এসে পড়েছিলেন মশাই। কিন্তু হঠাৎ এখানে একজন ইন্টারপোল এজেন্টের তো হাজির হওয়ার কথা নয়। এই জায়গায় আপনারই কি এ সময় হাজির হওয়ার কথা? আপনার তো থাকার কথা অফিসে, কি? ও হ্যাঁ, তা বটে। আমি এসেছিলাম একটা অ্যাপয়েন্টমেন্ট করতে। সবই জানি। জানেন? না জানার কি আছে? গোপীনাথ বাসু আপনাদের চাকরিটা নেবে না। তার কারণ তিনি আজ অথবা কাল ভোরে আমার সাথে কলকাতা ছাড়ছেন। কোথায় যাচ্ছেন? ডেস্টিনেশন আমস্টারডাম। আজ রাতেই? সম্ভব হলে। মনোজ একটু গুম হয়ে বলল,
উনি কি ইন্টারপোলের হাতে বন্দী? তা বলতে পারেন। মনোজ নিঃশব্দে হাঁটতে লাগলো। গোপীনাথের বাড়ির সদরের সামনে এসে সুধাকর বলল, গুড বাই। বাই। সুধাকর পার্ক করা নীল মারুতিটা দেখিয়ে বলল, ওটা আমার গাড়ি। সুধাকর গিয়ে গাড়িতে উঠল। তারপর স্টার্ট দিয়ে ফোঁ করে বেরিয়ে গেল। মনোজ সুব্রতর দিকে চেয়ে বলল, ওটা ব্যাপারটা একটা জিগস পাজেলের মতো লাগছে না? তুমি কিছু বুঝতে পারছো সুব্রত? না স্যার। দুজনে ওপরে উঠে এসে গোপীনাথের ফ্ল্যাটের ডোরবেল বাজাতেই দরজা খুলে দিল রোজমেরি। চোখ মুখ খানিকটা বিস্মিত। মনোজ ঘরে ঢুকে দেখলো ঘর ফাঁকা। গোপীনাথ আর মিসেস বোস কোথায়? রোজমেরি কাঁধ ছাকিয়ে বলল, মিনিট 2 আগে একটা টেলিফোন আসলো। গোপীনাথ কল পেয়ে সোনালীর সঙ্গে গোপনে কিছু কথা বলল। তারপর আমাকে একটু অপেক্ষা করতে বলে বেরিয়ে গেল। কতক্ষণের জন্য? বললেন তো মিনিট 15 জন্য। সুব্রতর জন্য একটা মেসেজ রেখে গেছে। বলে গেছে সুব্রত এলেই যেন একবার ল্যান্ডিং এ গিয়ে মিস্টার সেনের সঙ্গে দেখা করে। সুব্রত কিছুই বুঝলো না। মিস্টার সেন কে তাও সে জানে না। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। হঠাৎ তার মনে হলো এই ঘরে নিপুণভাবে একটা রঙ্গমঞ্চ সাজানো হয়েছে। একটা কিছু ঘটবে। সে এখানে অনভিপ্রেত। সুব্রত ঢোক গিলে বলল, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্টার সেন তো? ঠিক আছে ঠিক আছে। বলে সে দরজা খুলে বেরিয়ে পড়ল। লিফটের জন্য না দাঁড়িয়ে সে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নামতে লাগলো। ঘরের মধ্যে মনোজ একটু অস্বস্তি নিয়ে সোফায় বসলো। রোজমেরি বলল, তোমার কি হয়েছে মনোজ? কিছু হয়নি তো। আয়নায় নিজেকে দেখলে বুঝতে পারবে। তোমার কোট আর জামায় ময়লা লেগে আছে, গায়ে ধুলোর ছাপ, চুল এলোমেলো। মুখ দেখে মনে হচ্ছে তুমি ব্যথা চাচ্ছ। We have a small encounter, Rosie. মারপিট? হ্যাঁ। ও মাই গড। কার সাথে? একটা লোক, গুন্ডা। মারপিট করতে গেলে কেন? ওই লোকটা যে গাড়িটা চালাচ্ছিল সেটা আমাদের ফলো করে। ও মাই গড। সুব্রত যে নীল মারুতিটার কথা বলছিল? হ্যাঁ হ্যাঁ রোজি। কি হচ্ছে বলো তো এসব? আমি বুঝতে পারছি না রোজি। আমরা কি বিপদের মধ্যে জড়িয়ে যাচ্ছি মনোজ? হতে পারে। কিছুদিন আগেই আমাকে কেউ ভুল দিনে জন্মদিনের গোলাপ পাঠিয়েছিল। তখন থেকে কেমন একটা যেন অস্বস্তিতে ভুগছিলাম। কিছু একটা হবে, কিন্তু কেন হবে মনোজ? আমি কি করেছি? তা তো জানি না রোজি। শোনো, গোপীনাথ চাকরিটা নেবে না। সুধাকর দত্ত ওকে নিয়ে আজই আমস্টারডাম রওনা দেবে। সুধাকর? তাকে তুমি কোথায় পেলে? বলবো, পরে বলবো। দরজায় আওয়াজ হতেই রোজমেরি গিয়ে দরজা খুলে দিল। আর তারপর হঠাৎ একটা আর্তনাদের মতো শব্দ করে পিছিয়ে এলো ঘরের মধ্যে। মনোজ চমকে চেয়ে দেখলো দরজায় দুজন লোক দাঁড়ানো। দুজনেরই বিদেশি চেহারা। দুজনের একজনকে অবশ্য চেনে মনোজ। লোকটা লুলু, তাদের সিকিউরিটির কর্তা। অন্যজন অচেনা। দুজনের হাতে দুটি পিস্তল জাতীয় জিনিস নিম্নমুখী হয়ে ঝুলছে। রোজমেরি চেঁচিয়ে উঠল, কি চাও তোমরা? অচেনা লোকটা রোজমেরির দিকে চেয়ে হাসলো। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে বলল, কাজটা শেষ করতে এসেছি রোজমেরি। তোমার হাতে বন্দুক কেন জো? লুলু? জো নামের লোকটা বলল, এটাই কাজ। কিন্তু তোমার সঙ্গে লুলু কেন? লুলু আমার বন্ধু। লুলু তোমারও বন্ধু। লুলুর সঙ্গে তোমার মধুর সম্পর্কের কথা তোমার স্বামী না জানলেও আমি জানি রোজি। বাজে কথা বলো না তো জো। বাজে কথা আমি বলি না রোজি,
আমার কাছে তোমাদের ঘনিষ্ঠতার ভিডিও ক্যাসেটও আছে। একবার ভেবেছিলাম ওটা দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করব, কিন্তু দুনিয়া এখন প্রগতিশীল, অনেক পারমিসিভ। আজকাল স্বামী বা স্ত্রীর ছোটখাটো অবৈধ প্রেম সহজেই ক্ষমা হয়ে যায়। তোমার স্বামী তো একটা ভেড়া বই কিছু নয়। তুমি কি এই জন্যই আমাকে ফলো করে এসেছো? দূর বোকা, তোমাদের জন্য এত পরিশ্রম কেউ করে? গোপীনাথ কোথায়? কোথায় সে? ডাকো। উনি এখানে নেই। নেই মানে? চমকে উঠল জো আর লুলু। একটু বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। কিন্তু তোমরা কি তাকে খুন করবে জো? জো অবাক হয়ে বলল, আমরা? আমরা কেন খুন করব? তাহলে? ওকে খুন করবে তুমি আর তোমার স্বামী। কি বলছো জো? জো ঘড়ি দেখে বলল, গোপীনাথ কোথায় গেছে রোজমেরি? সত্যি কথা বলো। লুলু ফ্ল্যাটটা খুঁজে এসে বলল, নেই। তারপর দরজাটা খুলে কোথায় চারদিকটা দেখে এসে বলল, বাইরে বেরোতে পারেনি, আমার লোক নজর রাখছিল, অন্য কোনো ফ্ল্যাটে যেতে পারে। জো বিরক্ত হয়ে বলল, তোমার এটা দ্বিতীয় ভুল লুলু। জো আর লুলু পরস্পরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। জো এর চোখে আগুন ঝরছে আর লুলুর চোখে ভয়। সিটিয়ে থাকা স্থবিরের মতো রোজমেরি দৃশ্যটা দেখছিল। মনোজের অবস্থাও তার চেয়ে কিছু মাত্র ভালো নয়। তবুও সেই প্রথম কথা বলল, পরিষ্কার জার্মান ভাষায় বলল, এসব কি হচ্ছে? জো ক্লাইন তার দুখানা রক্ত জল করা চোখে মনোজের দিকে চেয়ে জার্মান ভাষায় বলল, একটা নাটক, শেষ দৃশ্য। এই দৃশ্যে প্রধান অভিনেতা আর অভিনেত্রী আপনি আর রোজমেরি। কখনো খুন টুন করেছেন মিস্টার সেন? মনোজ কাঁপছিল, মাথা নেড়ে বলল, না না না। আপনি চিরকাল খুব নিরাপদ জীবন যাপন করে এসেছেন, তাই না? হ্যাঁ। খুন করাটা কোনো ব্যাপার নয়, বিশেষ করে নিজের প্রাণ বাঁচাতে যদি হয়। তার মানে? আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝিয়ে দিচ্ছি। গোপীনাথ যেখানেই থাক, এ বাড়ি থেকে বেরোতে পারে। সে আসবে, আপনাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে। গোপীনাথ বসু ঘরে ঢোকা মাত্র দুজনেই গুলি চালাবেন। আমাদের হাতে যে আগ্নেয়াস্ত্র দেখছেন তা অত্যন্ত শক্তিশালী স্বয়ংক্রিয় পিস্তল, চালানো খুব সোজা। কিন্তু আমরা গোপীনাথকে মারবো কেন? গোপীনাথকে মারবেন কারণ আমি বলেছি, আমি আদেশ করেছি। মারতে হবে কারণ আপনাদের পিছনে আমরা দুটো পিস্তল নিয়ে তাক করে থাকবো। আপনারা যদি গুলি না চালান, সেক্ষেত্রে কাজটা আমাদের করতে হবে। তবে তখন আমরা শুধু গোপীনাথকে মারবো না, তখন আপনাদেরকেও মরতে হবে, বুঝেছেন? আপনি কে? আমার নাম জো ক্লায়েন, আমি রোজমেরির প্রাক্তন স্বামী। ও হ্যাঁ হ্যাঁ, আপনার কথা তো শুনেছি, আপনি মার্কিন সরকারের গুপ্তচর ছিলেন। ছিলাম, এখন আর নেই। আপনি এ কাজ কেন করছেন? স্বার্থে করছি মিস্টার সেন। আমরা সামান্য আজ্ঞাবহ মাত্র, কাজ করে টাকা পাই। শুধু টাকার জন্য? জো ক্লাইন মাথা নেড়ে বলল, শুধু টাকা নয় মিস্টার সেন, নিউ ইয়র্কে আমার একটা সহজ সরল বউ আছে, আর আছে ফুটফুটে দুটো বাচ্চা। আমি যাদের আজ্ঞাবহ
তাদের হয়ে কাজটা যদি না করি তাহলে তারা প্রথমে খতম করবে আমার পরিবারকে। আমাদের অনুগত্যটা বাধ্যতামূলক। এরা পণবন্দি, বুঝেছেন? মনোজ অবিশ্বাসের গলায় বলল, সত্যি? এর চেয়ে কঠোর সত্য আর কিছু নেই। খুনটা আমাদের দিয়ে করাতে চাইছেন কেন? কারণ আমরা পুলিশের ঝামেলায় থাকতে চাই না, কোনো চিহ্ন ফেলে যেতে চাই না। কিন্তু কিন্তু আমরা আমাদের তো পুলিশ ধরবে। সেটা আপনাদের শিরোপীড়ার ব্যাপার, কিন্তু পুলিশি ঝামেলার চেয়ে অনেক বেশি দরকার বেঁচে থাকা, তাই নয় কি? লুলুর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? জো একটু হাসলো। পাপীর সঙ্গে পাপীর বন্ধুত্ব একটু তাড়াতাড়ি হয় মিস্টার সেন। লুলু, আপনি এবং আমি, আমাদের তিনজনের একটা জায়গায় খুব মিল, জানেন তো? আমরা তিনজনেই রোজমেরির প্রাক্তন বা বর্তমান প্রেমিক। মনোজ এবার রোজমেরির দিকে তাকালো, কিছু বলল না, তবে তার মুখে একটা বিস্বাদের ভাব ফুটে উঠল, একটু বেদনা। রোজমেরি লুলুর দিকে যে চোখে চেয়েছিল তা প্রেমপূর্ণ কখনোই নয়, ঘৃণায় ভরা। চাপা গলায় সে শুধু একবার বলে উঠল, কুকুর। লুলুর সুন্দর মুখখানা নির্বিকার রইল। সে শুধু ঠান্ডা গলায় বলল, তোমাকে আমি কুত্তি বলতে পারতাম, কিন্তু বলছি না। তার কারণ এটা ব্যক্তিগত সম্পর্কে জট ছাড়াবার সময় নয় রোজি। আমাদের হাতে অনেক বেশি জরুরি কাজ আছে। রোজমেরি হঠাৎ বলল, আমরা তোমাদের আজ্ঞাবহ নই। আমরা ভদ্র ও আইন মোতাবেক জীবনযাপন করি। তোমাদের হুকুমে আমরা নিরপরাধ একজন মানুষকে মেরে দেব? হতে পারে না। আমরা চলে যাচ্ছি, দয়া করে বাধা দিও না। চলো মনোজ। মনোজের হাত ধরে একটা টান মেরে দাঁড় করিয়ে দিল রোজমেরি। পথ জুড়ে দাঁড়িয়ে জো বলল, এখনো তুমি অতটা স্বাধীন নও রোজমেরি। তার মানে? তোমার অতীত আমি ভুলে যাইনি। ভিয়েনায় গডার্ড নামে একটা লোককে তুমি খুন করেছিলে, ভুলে গেছো? তোমাকে বাঁচাতে খুনের দায়টা আমাকে নিজের কাঁধে নিতে হয়েছিল। বানাতে হয়েছিল একটা আষাঢ়ি গল্প। গল্প বানানোর কাজটা বা অপরাধের দৃশ্য সাজাবার ব্যাপারে আমি অতি সহদক্ষ। সেই জন্যই তো পুলিশকে ব্যাপারটা বিশ্বাস করাতে পেরেছিলাম। নইলে এতদিন জেল খেটে তুমি বুড়ি হতে, কিংবা মৃত্যুদণ্ডের কবলে পড়তে খুব শিগগির। আমি ভুলিনি চো। ব্ল্যাকমেল করতে চাও তো? সুবিধা হবে না। আমি যে কোনো পরিণতির জন্য তৈরি, কিন্তু তোমার হুকুমে গোপীনাথকে মারা আমাদের পক্ষে সম্ভব নয়। জো মনোজের দিকে চেয়ে বলল, আপনারও কি তাই মত মিস্টার সেন? আশা করি আপনি এই মহিলার মতো অবিবেচক নন। তার কারণ আমার হুকুম তামিল না করলে আপনাদের দুজনকে খুন করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। কেন নেই? এই তো আমরা চলে যাচ্ছি। কথা দিচ্ছি, পুলিশকে কিচ্ছু জানাবো না। এই কারবারে কথার কোনো দাম নেই রোজি। কথা নিতান্ত মূল্যহীন একটা শব্দ মাত্র। মনোজ রোজমেরির হাতটা শক্ত করে চেপে ধরে বলল, রোজমেরি যা বলছে আমি তা সমর্থন করছি। আপনার নিজস্ব কোনো বক্তব্য নেই, তাই তো? না, আমি যে ব্যক্তিত্বহীন তা আমি জানি, আর আপনিও সেটা জানেন। খুবই দুঃখের ব্যাপার। রোজমেরি মনোজের হাত ধরে টেনে দরজার দিকে এগোতেই, এক সময় তোমাকে ভালোবাসতাম রোজমেরি। সেই ভালোবাসার দোহাই, আত্মহত্যা করো না। রোজমেরি জোর দিকে চেয়ে দৃঢ় গলায় বলল, জো, তুমি আমাদের জন্য যে ব্যবস্থা করেছো তাতে আমরা তো মরবই। তোমার কথা মতো গোপীনাথকে যদি মারি সেক্ষেত্রে আমাদের রেহাই নেই। পুলিশ তো ধরবেই,
বিচারও হবে, শাস্তিও হবে। নষ্ট হবে আমাদের সমস্ত সুনাম। ওভাবে মরার চেয়ে তোমার হাতে গুলি খেয়ে মরাটা কি বেশি ভালো নয়? এখন তোমার হাতে যদি মরি, তাহলে অন্তত বিবেক পরিষ্কার থাকবে, এই কথা ভেবে যে একজন নির্দোষ লোককে মারতে হয়নি। খুব ধীরে ধীরে হস্তধৃত আগ্নেয়াস্ত্রটা তুলে আনছিল জো। বলল, তোমাদের কে আগে মরতে চাও? রোজমেরি বলল, আমি চাই। মনোজ বলল, না, আমি। রোজমেরি মনোজকে আড়াল করে দাঁড়িয়ে বলল, প্রহসনের দরকার নেই জো, তুমি পাক্কা খুনি, দুজনকে একসঙ্গে মারো। যে 2 সেকেন্ড আগে গেল আর কে 2 সেকেন্ড পরে গেল, তাতে কি কিছুই আসে যায়? জো তার পিস্তলটা তুলে ধরে চিত্রার্পিতের মতো দাঁড়িয়েছিল। বলল, তোমাদের দুজনকে মারাটা আমাদের প্রোগ্রাম নয়। আমার মূল কাজ গোপীনাথকে সরিয়ে দেওয়া। তোমরা মাঝখানে এসে গেছো বলে সিদ্ধান্তটা নিতে হচ্ছে, কিন্তু এখনই নয়। পিছিয়ে গিয়ে সোফায় বসে থাকো। আগে গোপীনাথ, তারপর তোমরা। দরজাটায় একটা নখ হতেই লুলু গিয়ে দরজাটা খুলল। একটা লোক চাপা জরুরি গলায় বলল, আসছে। লুলু বলল, ঠিক আছে। দরজাটা বন্ধ করে দিয়ে লুলু জোর দিকে তাকিয়ে বলল, তৈরি হও। জো রোজমেরির দিকে চেয়ে বলল, ডোরবেল বাজলে দরজাটা খুলে দিতে পারবে কি? না জো, আমি বরং চেঁচাবো, চেঁচিয়ে গোপীনাথকে সাবধান করে দেব। জো লুলুর দিকে চেয়ে বলল, তাহলে দুজনকে শোয়ার ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দাও, নইলে কাজটা পণ্ড করে দিতে পারে। লুলু অত্যন্ত দ্রুত এগিয়ে এসে হ্যাচকা টানে দুজনকে দাঁড় করিয়ে দিল। তারপর অত্যন্ত কঠিন হাতে দুজনকে ধাক্কা দিয়ে নিয়ে গিয়ে শোয়ার ঘরে ঢুকিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। জো গিয়ে দরজাটা খুলে একটু ফাঁক করে রাখলো। তারপর পিছিয়ে এসে দুদিকে দেয়ালের আড়ালে সরে দাঁড়ালো। দুজনের হাতেই উদ্যত পিস্তল। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। তারপর খুব বিনীত কণ্ঠে জার্মান ভাষায় শোনা গেল, শুভ সন্ধ্যা, ভিতরে আসতে পারি? জো একটা দাঁতের দাঁত চাপল। তারপর আড়াল থেকে বেরিয়ে লোকটার মুখোমুখি হয়ে হাঁ হয়ে গেল। বিস্মিত জো? খুবই। সুধাকর দত্ত ঘরে ঢুকে চারদিকে চেয়ে দেখল। ও দুটি বুঝি শোবার ঘরে? হ্যাঁ দাদা, কিন্তু তুমি এখানে কেন? সুধাকর লুলুর দিকে চেয়ে বলল, এই বুঝি লুলু? হ্যাঁ দাদা, কিন্তু তুমি কি চাও? সুধাকর দুজনের দিকে পর্যায়ক্রমে চেয়ে বলল, আমি বড্ড পরিশ্রান্ত, কয়েকদিনের জন্য বিশ্রাম চাই। আমার কি ইচ্ছা করছে জানো? এই শীতের মরশুমে রাঁচি বা হাজারিবাগের কোনো জঙ্গলে গিয়ে নির্জন কোনো বাংলায় কয়েকটা দিন হাঁপ ছেড়ে বেঁচে আসি। কিন্তু কপাল এমন, সেই অবসর কখনো পাওয়া যাবে না। জো পিস্তল নামিয়ে বলল, গোপীনাথ কোথায় দাদা? সুধাকর সামনের সোফায় বসে নিরুদ্বিগ্ন গলায় বলল, কাছেই আছে, দরজার বাইরে। জো একটা পা বাড়াতেই সুধাকর বলল, নিজের ট্রেনিং কি সব ভুলে গেছো নাকি জো? কেন? দরজার বাইরেটা তোমার পক্ষে নিরাপদ নাও তো হতে পারে। জো সুধাকরের দিকে চেয়ে বলল, আমাকে কি ফাঁদে ফেলছো দাদা? না না, কি লাভ তাতে? জো পিস্তলটা শক্ত হাতে চেপে ধরে বলল, আমি জানতে চাই বাইরে পুলিশ আছে কি না। নেই নেই। তাহলে কি আছে? ভিকিজ মব। কি চাও দাদা? আমাকে মারবে না ছেড়ে দেবে? সুধাকর দুপা ছড়িয়ে দিয়ে আরাম করে বসে বলল, আমাকে কি ভাবো তুমি?
আমি কি কোনো অবদান নাকি? আমি দুনিয়ার পাপ মোচন করতে এসেছি নাকি? ওটা আমার কাজ নয়। তাহলে তুমি আমার কাজে বাধা দিচ্ছ কেন দাদা? বাইরে তোমার এজেন্টরাই বা মোতায়েন রয়েছে কেন? তোমাকে বাড়তি পরিশ্রম থেকে বাঁচাতে। তার মানে গোপীনাথকে মারার দরকার নেই জো, তুমি ফিরে যাও। জো বিবর্ণ মুখে বলল, দাদা তুমি কি বলছো জানো? এই কাজটা যদি সমাধা করতে না পারি তাহলে নিউ ইয়র্কে আমার বউ আর দুটো বাচ্চা সাফা হয়ে যাবে। একবার ব্যর্থ হয়েছিলাম বলে তারা আমাকে হুমকি দিয়ে রেখেছে। হুম। একটা আড়মোড়া ভেঙে হাই তুলে সুধাকর বলল, জানি। জানো? জানি। জানি জো, জানি। আমি জানতে চাই তুমি গোপীনাথকে আড়াল করছো কেন? করলে তোমার সঙ্গে অনেকগুলো গ্যাং লিডারের সংঘর্ষ অবশ্যম্ভাবী। আমি সামান্য একজন আজ্ঞাবহ ভাড়াটে খুনি মাত্র, কিন্তু তারা তো তা নয়। শোনো জো, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাববো না? কিন্তু আমার কি হবে দাদা? তোমার বউ আর বাচ্চাকে ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে? সুধাকর তার পকেট থেকে এক টুকরো কাগজ বার করে জোর হাতে দিয়ে বলল, এই নম্বরে নিউ ইয়র্কে ফোন করলেই তুমি তোমার বউয়ের গলা শুনতে পাবে। ফোনটা করো। জো চিন্তিতভাবে ফোনের দিকে এগিয়ে গেল। তারপর ডায়াল করল। মিনিট চারেক বাদে ফোন রেখে দিয়ে সে সুধাকরের দিকে ফিরে বলল, কাল সন্ধ্যাবেলা কয়েকজন বন্দুকধারী আমার বউ আর বাচ্চাদের তুলে এনেছে। তারা আছে হার্লেমের কাছে একটা বাড়িতে। তুলে আনবার সময় কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সামান্য ধস্তাধস্তিও হয়েছে, তবে গুলি চলেনি। এসব কি হচ্ছে দাদা? অভিনব কিছু নয় জো। তোমার সংগঠনের লোকেরা তোমার বউ আর বাচ্চাদের উপর নজর রাখছিল। তুমি এই মিশনে ব্যর্থ হলে তারা তার প্রতিশোধ নিত। তুমি ভালো লোক নও জো, কিন্তু তোমার ভেতর কিছু ভালো এলিমেন্ট আছে। তোমার উপর আমার বিন্দুমাত্র করুণা হতো না যদি না জানতাম যে তুমি পরিস্থিতির চাপে পড়ে এবং নিতান্ত প্রাণের ভয়ে মাফিয়াদের সঙ্গে কাজ করছো। তোমার সবচেয়ে বড় দুর্বলতা তোমার পরিবার, বউ আর বাচ্চা। তুমি আদ্যন্তে একজন পারিবারিক মানুষ। পরিবার নিয়ে সুখে থাকা ছাড়া তোমার আর কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। এই পরিবারমুখী মনোভাবটা আজকাল হারিয়ে যাচ্ছে চো, নেই বলতে পারো। অথচ ওরা তোমার এই সবচেয়ে দুর্বলতার জায়গাটায় আঘাত করছিল। তুমি নিজের পরিবারকে বাঁচাতে যে কোনো কাজ করতে প্রস্তুত, যদিও তোমার বিবেকটা চায় না। শুধু এই কারণেই তোমার পরিবারকে আমি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, কিন্তু এর নিরাপত্তা কতদিন? ওরা একদিন আমার নাগাল পাবেই। সুধাকর মাথা নেড়ে বলল, বিশ্বের পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে জো। নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকায় গত পরশু থেকে গ্যাং ওয়ার শুরু হয়েছে। তোমার অর্গানাইজেশনের দুজন বস খুন হয়ে গেছে। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে ফানুমি নামে একটা লোক সংগঠনের হাল ধরেছে মাঝরাতে। ফানুমি গতকাল নিউ ইয়র্ক ছেড়ে কোনো রকমে পালিয়ে যায়। সংগঠন আপাতত 3 টুকরো। তাহলে আমার কি হবে? সুধাকর মৃদু হেসে বলল, সেটা চিন্তার বিষয়। চিন্তাটা কি করবে দাদা? আমি তো চিরটাকাল রোবটের মতো কাজ করে গেছি। আগে পিছে ভাবিনি। পশুর জীবন বোধহয় একেই বলে, বাঁচো আর মারো। এছাড়া কিচ্ছু শিখিনি। হ্যাঁ, পরিবারটাকে ভালোবাসি, কিন্তু তাদের সঙ্গে বছরে কটা দিনই বা কাটাতে পারি? নতুন একটা জীবন শুরু করো জো। অসম্ভব।
এরা তা করতে দেবে না আমাকে। পালাও পালাও, অস্ট্রেলিয়ায় চলে যাও, চাষবাস করো, ভদ্র জীবনে ফিরে এসো। তোমার বয়স 40-এর কোঠায়, এখনো সময় আছে। লুলু এতক্ষণ একটা প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়েছিল, একটা কথাও বলেনি। ঝুলন্ত হাতে একটা পিস্তল নিম্নমুখী হয়ে আছে। আচমকাই সে একজন দক্ষ অ্যাক্রোব্যাটের মতো দাঁড়ানো অবস্থায় ডিগবাজি খেয়ে জানলার দিকে সরে গিয়ে শটার মেঝের ওপর শুয়ে পড়ল। জাদুকরের মতো ডান হাতটা ছটিতে উঠে এলো ওপরে। তারপর পর পর দুটো গুলি চলল। সোডার বোতলে ছিপি খোলার মতো দুটো শব্দ হলো শুধু। যাকে লক্ষ্য করে সে গুলি চালিয়েছিল সে সুধাকর। সোফা সমেত সুধাকর উল্টে পড়ে গিয়েছিল মেঝে। খুব ধীরে ধীরে উঠে দাঁড়ালো লুলু। ইংরেজিতে বলল, হি ইজ ফিনিশড। জো তার দিকে তাকিয়ে বলল, এ কাজ কেন করলে লুলু? সেন্টিমেন্টাল ব্যাপারটা আমার সহ্য হয় না জো। ও তোমাকে নরম করে ফেলছিল। দাতা আমার বন্ধু ছিল। লুলু পিস্তলটা জোয়ের দিকে স্থির রেখে বলল, খুব ধীরে ধীরে পিস্তলটা মেঝে ফেলে দাও। কেন? তোমার কাজ শেষ হয়েছে জো, এবার আমার পালা। জো ঈষৎ লাল হয়ে বলল, তুমি আমাকে হুকুম করছো, ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, তোমাকে ফাঁকা ভয় দেখাবো তেমন বোকা আমি নই। পিস্তলটা ফেলে দাও জো। জো পিস্তলটা ফেলে দিয়ে বলল, তুমি আকাট বোকা। দাদাকে মেরে চূড়ান্ত আহম্মকের মতো কাজ করেছো। বাইরে ওর লোকেরা আছে, তাদের তুমি চেনো না, আমি চিনি। বিকিজ মব। তাদের হাত থেকে তুমি কিভাবে রেহাই পাবে? অনুত্তেজিত গলায় লুলু বলল, সুধাকর দত্ত ভিকিস মবকে অনেকদিন ধরে টুপি পরাচ্ছে। আহাম্মক আমি নয়, তুমি। সুধাকর দত্তর আসল পরিচয় তুমি জানো না। সুধাকর ইন্টারপোলের বিগ বস। ইন্টারপোল? মাই গড! সুখের কথা, সুধাকর দত্ত ওরফে দাতার মুখোশ খুলে গেছে। ভিকিস মব আর ওদের ইউরোপিয়ান শাখার সর্দার হিসেবে ওকে মানে না। আমি তাদের হয়ে অপ্রিয় কাজটা করলাম মাত্র। এর জন্য ভালো পয়সা পাওয়া যাবে। ও মাই গড! তুমি তাহলে কে লুলু? আমি আমি একজন নিরীহ ব্যবসায়ী। টাকা আয় করি, ওরাই। আমি জীবনটা আনন্দের সঙ্গে কাটাতে ভালোবাসি জো। তোমার মতো আমার কোনো পিছু টান নেই, না পরিবার না প্রিয়জন। দেয়ালের দিক থেকে একটু সরে যাও জো, তোমার পিস্তলটা কুড়িয়ে নেওয়া দরকার। তারপর? তারপর মানে? আমাকে নিয়ে কি করতে চাও? ভয় পেও না জো, তোমাকে নিরস্ত্র করে ছেড়ে দেব। তুমি স্বচ্ছন্দে নিজের জায়গায় ফিরে যাবে। আর তোমাকে মেরে আমাদের লাভ কি? আর একটা মৃতদেহ নিয়ে বরং সমস্যা বাড়বে। সরে যাও। জো পিছিয়ে গেল। ধীর পায়ে এগিয়ে এলো লুলু। পিস্তলটার কাছে এসে থমকে দাঁড়ালো। একবার তাকালো মেঝের উপর কাত হয়ে পড়ে থাকা সুধাকরের দিকে। সামান্য ভ্রু কোঁচকালো তার। দুটো গুলি খেয়েও সুধাকরের কোনো রক্তক্ষরণ হয়নি। হওয়ার তো কথা। সে পিস্তলটা কুড়োতে নিচু হলো। একটু দ্বিধাগ্রস্তও সে। সুধাকরের রক্তক্ষরণ হয়নি কেন? লুলু নিচু হয়েছিল বটে, কিন্তু আর সোজা হতে পারল না। একটা ছোট্ট পিরিং করে শব্দ হলো, আর একটা খুদে পিনের মতো জিনিস বিদ্যুতের গতিতে এসে তার বাঁ দিকের রগে বিঁধে গেল। কুজো অবস্থাতেই বিস্ফোরিত হয়ে গেল তার চোখ। তারপর সে ঢলে পড়ল মেঝের ওপর। সুধাকর কল টেপা পুতুলের মতো উঠে দাঁড়ালো। জো প্রায় চেঁচিয়ে উঠল, তুমি মরনি? সুধাকর একটু হেসে বলল,
একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রাইম অপারেটরের কি লুলুর মতো আনাড়ির হাতে মরা শোভা পায়? জো, কিন্তু ও তো গুলিটা ভালোই চালিয়েছিল। তা বটে, সব শুটার। তবে টাইম আর স্পেসের কতগুলো হিসেব আছে, সূক্ষ্ম হিসেব, তুমি তো জানো। হ্যাঁ, ইউ আর আ গুড সার্ভাইভার দাদা। কিন্তু ভিকিস মব কি তোমাকে শত্রু ভাবছে? তাহলে এখান থেকে বেরোনো আমাদের জন্য কঠিন হবে। ভয় নেই জো, ভয় নেই। আমি আসলে কে সেটা ভিকি জানে। আমরা হাত ধরাধরি করে কাজ করি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তাই আমি ক্রিমিনালদের সব সময় এলিমিনেট করার পক্ষপাতী নই, তারাও কাজে আসে। ধন্যবাদ দাদা, তোমাকে অজস্র অজস্র ধন্যবাদ। পকেট থেকে একটা সেলুলার ফোন বের করে ডায়াল করার পর সংক্ষেপে সুধাকর বলল, চলে আসুন। ঠিক 5 মিনিট পর গোপীনাথ আর সোনালি সলজ্জ এবং খানিকটা ভীত মুখে ঘরে ঢুকলো। শোয়ার ঘর থেকে বেরিয়ে এলো মনোজ আর রোজমেরি। ঘরে ঢুকলো সুব্রত। রোজমেরির দিকে চেয়ে সুধাকর বলল, খুব বোকার মতো কাজ করেছেন ম্যাডাম। লুলুকে বিশ্বাস করা আপনার উচিত হয়নি। আপনার কারখানার সাবোটেজের পেছনে আছে লুলু, আন্তর্জাতিক গুন্ডাদের লেলিয়ে দেওয়ার পেছনেও লুলু, জোকে কন্ট্রাক্ট দেওয়ার পেছনেও এই লুলু। চমৎকার মাথা, কিন্তু বিচ্ছিরি চরিত্রের লোক হলো এই লুলু। আমি আমি দুঃখিত মিস্টার দত্ত। আপনার স্বামী হয়তো দুর্বল চিত্ত, কিন্তু উনি মস্তিষ্কবান এবং ভালো লোক। আপনার জীবনে লুলুর মতো লোকের কি ভূমিকা আছে রোজমেরি? আমি বিপদের মুখে পড়ে আজ মনোজকে চিনেছি। সে সত্যি চমৎকার লোক। বছর দেড়েক বাদে এক সন্ধ্যাবেলা সুইডেনের সোলনা শহরের এক প্রান্তে বিশাল ভেনাস ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের ফটক দিয়ে একটা দামি মার্সিডিস গাড়ি বেরিয়ে এলো। চালকের আসনে গোপীনাথ বাসু, মুখে কোনো উদ্বেগ নেই। এই ছোট্ট ছিমছাম সুন্দর শহরটি তার খুব পছন্দের। তার চেয়েও বেশি পছন্দের ভেনাস ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারকে। 1.5 বছর আগে সেই কোম্পানিতে যোগ দেয়। কোম্পানি দিয়েছিল প্রভূত বেতন এবং অপার স্বাধীনতা। ভূতের মতো দিনরাত খেটেছিল গোপীনাথ। ঠিক 1 বছরের মধ্যেই সলিড ফুয়েল তৈরি করা সম্ভব হয়, তবে খরচ পড়েছিল মারাত্মক। পরবর্তী 6 মাস ধরে চলেছিল বাণিজ্যিক হারে জিনিসটা তৈরি করার চেষ্টা। 2 মাস আগে সে কাজে সফল হয়েছে অন্তত 20 জন বৈজ্ঞানিকের নিরন্তর চেষ্টায়। ভেনাস কিছুদিনের মধ্যেই বহুদা ব্যবহারযোগ্য জ্বালানিটি বাজারে ছাড়বে। দ্বিতীয়বার বিদেশে এসে সোনালীকে সেই প্রথমবারের মতোই একাকিত্ব জীবন কাটাতে হয়। গোপীনাথ ভয় পেয়ে বলেছিল, তোমার তো আবার একা একা লাগছে, আমাকে ছেড়ে চলে যাবে না তো? অবাক হয়ে সোনালী বলেছিল, একা? না তো, এত একা তো নই। আমার ভেতরে একটা ছোট্ট তুমি আছো, সে সঙ্গ দেয়। খুব হেসেছিল তারা। সোনালীর একা লাগতো হয়তো, কিন্তু গোপীনাথের ভবিষ্যৎ শুধু নয়, পৃথিবীর ভবিষ্যৎ ভেবেও সে মেনে নিত। দিনের বেলা যেত মার্কেটিং এ, কখনো পার্ক বা হ্রদের ধারে গিয়ে বসে থাকত। 7 মাস আগে তাদের ছেলে দীপ্যমানের জন্ম হলো। ব্যাস, সোনালীর সব মন খারাপ ডানা মেলে উড়ে গেল। দীপ্যমানের জন্মের প্রায় সমসময়েই শেষ হয়েছে গোপীনাথের পাহাড় প্রমাণ কাজ। তারপর থেকে সে রোজ ল্যাবরেটরি থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে। শহরটা খুব নির্জন, আর এই নির্জনতা তাদের ভালোই লাগে। গাড়ি চালাতে চালাতে গত 1.5 বছরের কথা ভাবছিল গোপীনাথ। ঠিক 1.5 বছর আগে এক সাংঘাতিক মৃত্যুভয় তাড়িত সময়ে, যখন বেঁচে থাকার সবটুকু আশা জলাঞ্জলি দিয়েছিল সে, তখন সোনালী যেন এক ঝলক হাওয়ার মতো তার বুকে একটা বেঁচে থাকার আকাঙ্ক্ষার সঞ্চার ঘটিয়েছিল।
এইভাবেই সোনালীর দ্বিতীয় অভিষেক হলো তার জীবনে। স্বীকার করতে লজ্জা নেই, আজকাল কর্মক্লান্ত দিনের শেষে সোনালীর কাছেই তার ফিরতে ইচ্ছা করে। আর দীপ্যমান, হ্যাঁ অবশ্যই দীপ্যমানের কাছে। ছবির মতো সুন্দর বাগান ঘেরা তাদের দোতলা বাড়িটি। কত যে ফুল চারদিকে ফুটে আছে, ধুলো নেই, ময়লা নেই, শুধু সুগন্ধ। এখন গ্রীষ্মকাল, বড় মনোরম আবহাওয়া। ছোট্ট একটা হর্নের শব্দ করে গাড়ি পার্ক করলো গোপীনাথ। তারপর নামলো। শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে যখন দরজায় দাঁড়ালো, তখন তার মুখে হাসি, বুকটা ভরা। সে কি আজ সুখী? সে কতটা সুখী! দরজাটা খুলে গেল। একটু আনমনা গোপীনাথ ডোরম্যাটে পা মুছতে মুছতে ভেতরে ঢুকতে যাচ্ছিল। দরজার আড়াল থেকে একটা ভারী গলা বলে উঠল, হ্যান্ডস আপ! গোপীনাথের হৃৎপিণ্ড একটা ডিগবাজি খেল। হাত দুটো উপরে তুলল সে। আন্দাজ করলো লোকটা তার দুহাত পিছনে দাঁড়ানো। আচমকা গোপীনাথ সটান উবু হয়ে পিছনের দিকে হাত চালিয়ে লোকটার দুটো পা ধরে হ্যাচকা টান মারল। গোটা ব্যাপারটা ঘটে গেল সেকেন্ডের ভগ্নাংশে। দড়াম করে পড়ে গিয়ে লোকটা বাংলায় বলে উঠল, উহ, এই যে দেখছি গুরুমারা বিদ্যে। গোপীনাথ তাড়াতাড়ি হাত বাড়িয়ে সুধাকরকে মেঝে থেকে তুলে বলল, ইস, লাগেনি তো? ছি 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 ছি, কি কাণ্ড বলুন তো! সুধাকর হেসে বলল, আই এম প্লিজড মিস্টার বসু। মাথার কাজ করতে গিয়ে যে আপনার রিফ্লেক্স কমে যায়নি, তা দেখে আমি খুশি হলাম। কখন এলেন? ঘন্টা দুই। কফি টফি খেয়েছি। সোনালী আমার জন্য ধোকার ডালনা রান্না করছেন। আর দীপ্যমান, তিনি আমার নাক কামড়ে দিয়েছেন। হাসলো গোপীনাথ। তারপর বলল, আজ কিন্তু থেকে যেতে হবে, অনেক কথা আছে। সুধাকর মাথা নেড়ে বলল, ডিনারের পরই চলে যাব, কাজ আছে বুঝলেন। এত কি কাজ করেন বলুন তো? দুনিয়ার একটা দিকই আপনি দেখতে পান, অন্য দিকগুলো আমাদের মতো লোকদের দেখতে হয়। সেদিকে দুনিয়ায় যত কাদা, যত ক্লেদ, যত নোংরা, সব। আবার কবে আসবেন? চলে আসবো। দীপ্যমানকে দেখার পর আমার একটা মায়া জন্মেছে বুঝলেন। ইউ আর আ হ্যাপি ম্যান। কথায় হাসিতে খাওয়া দাওয়ায় সন্ধ্যেটা চমৎকার কেটে গেল তাদের। পুরনো কথা হলো অনেক। রাত 8টায় একটা গাড়ি এলো, চলে গেল সুধাকর। ফাঁকা ঘরে সোনালী আর গোপীনাথ। দীপ্যমান ঘুমাচ্ছে। সোনালী বলল, বেশ লোকটা না গো? হ্যাঁ বেশ লোক, ও না বাঁচালে কবে আমি খুন হয়ে যেতাম। একটু শিউরে উঠে সোনালী তাড়াতাড়ি তার পাশে এসে বসল। গোপীনাথ তাকে এক হাতে বেষ্টন করে বলল, হানিমুনে যাবে? আমরা আজ অব্দি যাইনি কিন্তু। যা, বাচ্চা হওয়ার পর কেউ হানিমুন যায় বুঝি? যায় না? না, তখন হানিমুন ঘরেই করতে হয়। তাই? সত্যি? বলে অপলক চোখে সোনালীর দিকে চেয়ে রইল গোপীনাথ। তাই বলে চোখ বুজে ফেলল সোনালী লজ্জায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কালো বেড়াল সাদা বেড়ালের এখানেই সমাপ্তি ঘটল। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। খুব ভালো থাকবেন সবাই। খুব দ্রুত ফিরে আসবো নতুন কোনো একটা উপন্যাস বা গল্প নিয়ে। সবাইয়ের জন্য রইল অসংখ্য শুভকামনা। ধন্যবাদ।